নমস্কার, শুরু করছে ব্রেকিং 12টা। আমি পিউ রয়েছে আপনার সঙ্গে। শুরুতেই ভোটের খবরে নজর দেব বাংলার ব্যালট। শুরুতে একটা খবর দিই আপনাদের। সিপিএম সমর্থকেরা এই অভিযোগে 10টা পরিবারকে গ্রাম ছাড়া করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সিপিএম এর মিছিলে যোগ দেওয়ায় গ্রামের কল থেকে কয়েকটা পরিবারকে জল নিতে নিষেধ করা হয়েছিল। সেই খবর ছড়িয়ে পড়ার পরে এই পরিবারগুলোকে গ্রাম ছাড়া করার অভিযোগ উঠল। চাঞ্চল্যকর এই ঘটনা বর্ধমানের মঙ্গলকোটের ভাল্লো গ্রাম পঞ্চায়েতের আতকুল গ্রামে। অভিযোগের তীর স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে। জলকষ্ট দূর করতে ওই গ্রামে সাবমার্সিবল পাম্প বসিয়েছিল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। এক সপ্তাহ আগে সিপিএম এর মিছিলে যোগদান 12-13 জন গ্রামবাসী। অভিযোগ তারপর থেকেই চলে হুমকি, গালিগালাজ। সবশেষে জারি হয় জল না নেওয়ার নিদান। জলের লাইন কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। গ্রামবাসীদের এখন ভরসা একটা মাত্র টিউবওয়েল। তবে অভিযোগ মানতে নারাজ স্থানীয় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। সন্দীপ ঘোষ চৌধুরী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে বিষয় আরো জানাতে। সন্দীপ, আজকের দিনেও যেখানে ইলেকশন কমিশন এত কড়া, এত টহলদারি, এরিয়া ডমিনেশন, তারপরেও এই পরিস্থিতি তৈরি হচ্ছে। একটা কথা বলে রাখি, এই খবর গতকাল আমাদের চ্যানেলে সম্প্রচারিত হওয়ার পরই গতকাল রাত্রেবেলায় চলে ওই 10টি পরিবারের ওপর মারধর। এবং গতকাল রাত্রেবেলায় ওই 10টি পরিবারকে স্থানীয় নেতা কামাল থান্ডার এবং দেবনাথ ঘোষ ওদেরকে বলে যে সকালবেলা উঠে তোরা গ্রাম ছেড়ে চলে যাবি। হ্যাঁ, সকালবেলায় যখন এই পরিবারগুলো গ্রাম ছেড়ে যায়, তখন সকালবেলা এদের ওপর আবার নতুন করে মারধর শুরু করে এবং তাদেরকে দুজনকে আহত হয়। তাদের মধ্যে দুজন আহত হয়। সেই আহত দুজন কাটোয়া হাসপাতালে ভর্তি আছে। এবং এই যে বাকি পরিবারের সদস্যরা এখনো বাড়ির মধ্যে তারা আটকে আছে। গ্রামে যদিও গ্রামে এখন পুলিশ এসছে, কিন্তু পুলিশের সামনেই এই তৃণমূল নেতারা মারধর করেছে বলে এমনটাই অভিযোগ। আমরা গ্রামে এসে এখন দেখতে পাচ্ছি পুলিশের সামনে কি করে সম্ভব হলো? পুলিশ ধরেছে কাউকে এখনো অবধি? দেখো পিউ, এখনো অবধি পুলিশ কাউকে ধরেনি। পুলিশ যে লোকগুলোকে মারধর করেছিল তাদেরকে পুলিশ কোনো নিরাপত্তা না দিয়ে পুলিশ তাদেরকে বলেছে তোমরা গ্রাম থেকে চলে যাও, আমরা কোনো নিরাপত্তা দিতে পারবো না। হ্যাঁ, পুলিশ যদিও পুলিশ গ্রামে আছে, কিন্তু এই মার খাওয়া পরিবারগুলো, এই 10টা পরিবার কোথায় এখন? তারা গ্রামে রয়েছেন না বেরিয়ে গেছেন? যে পরিবারগুলো দেখো মার খেয়েছিল তারা গ্রামের বাইরে আছে এবং তাদের বাড়ির 2-4টে করে মেয়ে ছেলে এখনো বাড়ির মধ্যেই আছে। পুলিশ তাদের বলেছে গ্রাম থেকে বেরিয়ে যেতে। মঙ্গলকোট থানার পুলিশ ঘটনাস্থলে এসছে আজ সকালবেলায় এবং তাদেরকে বলেছে আমরা কোনো নিরাপত্তা দিতে পারবো না, তোমরা এখান থেকে চলে যাও, গিয়ে থানায় অভিযোগ জানাও এবং তোমরা নিজের নিরাপত্তা ব্যবস্থা করো। এরপর শেষ পরিস্থিতি কি তাহলে? এই 10টা পরিবার এখন নিরুপায়, অসহায় হয়ে গ্রাম ছাড়তে রাজি। এখন এই 10টা পরিবার আমার সঙ্গে 8 ঘন্টা আগে যাদের সঙ্গে কথা হয়েছিল, মঙ্গলকোটের শ্যামবাজার মোড়ে এই 10টা পরিবার দাঁড়িয়েছিল এবং তারা আমাদের কাছে এমনটাই অভিযোগ করছে যে গতকালের যে খবর আমাদের দেখানো হয়েছিল তার ফলে আমাদের গ্রাম ছাড়া এবং আমাদের ঘর বাড়ি ছেড়ে রাস্তায় দাঁড়াতে হয়েছে। পুলিশের সঙ্গে কথা হয়েছে তোমার, সন্দীপ? এখন অবধি আমরা যে এটা গ্রামের যে পুলিশ আছে তাদের সঙ্গে আমরা কথাবার্তা বলেছি। হ্যাঁ, পুলিশ এই অভিযোগ অস্বীকার করছে। সন্দীপ, তুমি নজর রাখো পুরো বিষয়টার দিকে, বারবার আপডেট নেব তোমার থেকে। ভয়ঙ্কর ঘটনা, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ যে সিপিএম করার অভিযোগে 10টা পরিবারকে গ্রাম ছাড়া করছে তারা। পুলিশ যখন জানতে পেরেছে, পুলিশকে জানানো হয়েছে, পুলিশ বলছে তারা নিরাপত্তা দিতে ব্যর্থ। এই 10টা পরিবারের উচিত গ্রাম ছেড়ে চলে যাওয়া। আমরা কথা বলেছিলাম এই পরিবারের সদস্যদের সঙ্গে, শোনাবো আপনাদের। বলেছে তোরা সিপিএম পার্টির মিছিলে গেছিলিস, আমাদের এই কলে জল খাওয়া হবে না। অনেকজনকে সুইচ বন্ধ করে দিয়েছে, জল চলছিল। জল দেবে না আমাদেরকে, আমরা শিপিং করি আর তারা বসিয়েছে তৃণমূলের পার্টিতে। মা বাবা মিটিংয়ে গিয়েছিল বলে বলেছে যে ওখানে মিটিংয়ে যাচ্ছিস আর আমার কলে জল খাবে, জল নাই। সিপিএম মিটিংয়ে কলে জল খাকা, আমি জল দেবো না। তৃণমূলের সঙ্গে আমরা কথা বলেছিলাম, কি বলছেন তারা, শোনা যাক। পঞ্চায়েতে কল মানুষ ব্যবহার করবে, তার জন্য মিথ্যা কথা বলবে? কোন জায়গায় আছে এই জিনিসটা যে কল জল খেতে দিচ্ছে না? মিথ্যা কথা সম্পূর্ণ। যদি কেউ বলে কোনো কর্মী জল নিতে বারণ করে, তার বাড়ি পর্যন্ত আমরা জল পৌঁছে দেবো। অভিযোগ ভয়ানক, তৃণমূল অস্বীকার করছে, কিন্তু এই 10টা পরিবার যে অভিযোগ করছে তার প্রেক্ষিতে পুলিশ কি বন্দোবস্ত করছে? এত যে সেনা জওয়ান মোতায়েন করা হয়েছে, এরিয়া ডমিনেশন বহুদিন আগে থেকে শুরু হয়ে গিয়েছে, তারপরে এই পরিস্থিতি কি করে সম্ভব?
এই প্রশ্ন এই মুহূর্তে সব থেকে বড়। এদিকে আমাদের নজর অবশ্যই থাকবে। এবার একটু জোটের দিকে তাকানো যাক। শেষ পর্যন্ত জোটের জট কাটলো না মুর্শিদাবাদেই। বহু আলোচনাতে অধরা থেকে গেল সমাধান সূত্র। প্রদেশ কংগ্রেসের সভাপতি জেলাতেই সম্মুখ সমরে হাত আর হাতুড়ি। 22টার মধ্যে 10টা আসনে মুখোমুখি লড়াই হবে বাম এবং কংগ্রেস প্রার্থীদের মধ্যে। শেষ পর্যন্ত রফা সূত্র না মেলায় কিছুটা চিন্তায় অধীর চৌধুরী থেকে সিপিএম শীর্ষ নেতৃত্ব। তবে জেলার 10টা আসনে এখন বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের দাবি করছে দুপক্ষই। হাত কাস্তে সমঝোতায় একের বিরুদ্ধে এক ফর্মুলা অধরা থাকায় দাও মারার আশায় রয়েছে তৃণমূল কংগ্রেস। সোমা মাইতি আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। সোমার সঙ্গে কথা বলবো। সোমা, 22টার মধ্যে 10টাতেই লড়াই একে অন্যের বিরুদ্ধে। যতই বন্ধুত্বপূর্ণ শব্দটা সামনে আনা হোক, কতটা বন্ধুত্বপূর্ণ হতে পারে এই লড়াই? দেখো, প্রচার পর্বে প্রাথমিকভাবে যেটা দেখা যাচ্ছে পিউ, যে বন্ধুত্বপূর্ণ লড়াই বলা হলেও কিন্তু কার্যত বন্ধুত্বপূর্ণ লড়াই থাকছে না। প্রচারের ময়দানে প্রত্যেকেই কিন্তু তার নিজের জায়গা অর্থাৎ তার নিজের জমিটাকে আঁকড়ে ধরে রাখার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং এই যে রাজনৈতিক দলের মধ্যে, দুই রাজনৈতিক দলের মধ্যে যে স্নায়ু যুদ্ধ চলছে, অর্থাৎ বন্ধুত্বপূর্ণ লড়াই যে আসনগুলোর কথা বলা হচ্ছে 3টি আসনে, এবং বাকি যে 7টি আসন সবগুলোতেই রাজনৈতিক ক্ষমতা কে কোথায় ধরে রাখতে পারবেন সেই লড়াই কিন্তু চলছে। ফলত বন্ধুত্বপূর্ণ কথাটা ব্যবহার হলেও কিন্তু কার্যত লড়াইয়ের ময়দানে প্রত্যেকেই চাইবেন তার নিজের জায়গাটা ধরে রাখার জন্য। সোমা, খুব সংক্ষেপে জানতে চাইবো, জেলাটার নাম মুর্শিদাবাদ। অধীর চৌধুরীর গড়, যিনি প্রদেশ কংগ্রেসের সভাপতি এবং জোটের অন্যতম কারিগর, তার জেলাতেই যদি এই অবস্থা হয় তাহলে বাকি আসনগুলোতেও তো এর প্রভাব পড়তে পারে। দেখো, কিছুটা হলেও তো প্রভাব পড়েছে। মুর্শিদাবাদে 22টা আসন রয়েছে এবং তার মধ্যে যে 10টাতে মুখোমুখি যেভাবে লড়াইয়ের প্রবণতা তৈরি হলো, এবং গতকাল পর্যন্ত কিন্তু আশা করা গিয়েছিল যে শেষমেশ হয়তো কোথাও একটা রফা সূত্র বেরিয়ে আসবে, কিন্তু কার্যত সেটা না হওয়ায় এর প্রভাব কিন্তু বেশ কয়েকটি আসনে পড়বে বলেই মনে করা হচ্ছে। যদিও সিপিআইএম বা কংগ্রেস নেতৃত্ব এই কথাটা তারা মানতে রাজি হচ্ছেন না। তারা যেটা বলছেন যে 10টি আসনে লড়াই হবে মুখোমুখি, এখানেও তারা একটা নির্দিষ্ট একটা কার্যকরণ রয়েছে, কিন্তু স্বাভাবিকভাবেই নিচুতলার যারা ভোটার, যারা কর্মী যারা রয়েছেন, তারা কিন্তু এটা মনে করছেন যে এই যে জোট হলো না, এর প্রভাব কিন্তু সার্বিকভাবে অন্যান্য জায়গাতেও বেশ কিছুটা পড়বে। এবং সোমা, ধন্যবাদ। আবার পরে আমরা তোমার সঙ্গে কথা বলবো। খুব স্পষ্টতই মুর্শিদাবাদে যদি জোটের এই চেহারা হয় তাহলে বাকি জেলায়, বাকি অংশে, শুধুমাত্র এই জেলার নয় গোটা রাজ্যের কি প্রভাব পড়তে পারে এই বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের। তবে অধীর চৌধুরীর কাছে যখন এই প্রশ্ন করা হয়, তিনি স্রেফ উড়িয়ে দিয়েছেন যাবতীয় আশঙ্কার কথা। শোনা যাক। মুর্শিদাবাদ জেলার যে সিপিএম পার্টির নেতৃত্ব, তাদের একাংশের সঙ্গে আরেক অংশের মতামতের ফারাক আছে, এবং সর্বোপরি সিপিএম পার্টির যে জেলা রাজ্য নেতৃত্ব, সেই রাজ্য নেতৃত্ব এই বিষয়টাই তারা ঠিক মতন হ্যান্ডেল করতে পারেনি, তারা ঠিক মতন কোঅর্ডিনেশন করতে পারেনি। স্বাভাবিকভাবেই এটা একটা মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে এটা একটা নিয়মের বাইরে একটা ঘটনা ঘটছে। তার জন্য আমি নিশ্চয়ই দুঃখিত, কারণ আমি উদার মন নিয়ে, খোলা মন নিয়ে, আন্তরিকতার সঙ্গে সবকিছু করেছি। এটা এড়ানো গেল না, কারণ আমাদের লক্ষ্য তৃণমূলকে হারানো। এবার মুর্শিদাবাদের বাম নেতৃত্ব, বাম কর্মীরা সারা সিদ্ধান্ত নেবে যে কিভাবে তৃণমূলকে হারাবে। কারণ সিপিএম পার্টির বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বোস, আপনারা জানেন, তিনি প্রার্থী তালিকা ঘোষণা করেছেন, অথচ যেখানে আমাদের সঙ্গে সমঝোতা হচ্ছে, যেখানে যে জিতেছে তাকে সেখানে প্রার্থী করা হবে, সেখানে প্রথমে তিনি আরএসপির 5টা ক্যান্ডিডেট, পরে মোহাম্মদ সেলিম সাহেব আরেকটা ফরওয়ার্ড ব্লকের ক্যান্ডিডেট, এভাবে 6টা ক্যান্ডিডেট তারা ঘোষণা করলেন। আমরা 2টো ক্যান্ডিডেট সিপিএম এর এগেইনস্টে আমরা দাঁড় করা বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণ একটাই, সেখানকার সিপিএম পার্টির একটা অংশ চেয়েছিল যে সেখানে ত্রিমুখী লড়াই হোক, তবেই তৃণমূলকে হারানো যাবে। এগুলো সিপিএম পার্টির মুর্শিদাবাদ জেলার 2টো অংশের 2 রকম মতামত, তার সঙ্গে রাজ্য নেতৃত্বের কোঅর্ডিনেশন অভাব। স্বাভাবিকভাবেই এখনো পর্যন্ত মুর্শিদাবাদ জেলার পরিস্থিতিটা আপনি যেটা বলছেন সেরকমই আছে। দেখা যাক, এখনো ভোটের অনেক দিন বাকি আছে, তার মধ্যে যদি তারা এটাকে একটা কোনো ফর্মুলায় আসতে পারে তারা বিবেচনা করবে, নাহলে যা আছে তাই হবে। মুর্শিদাবাদে জোটের রথ আটকে গেলেও হাত হাতুড়ির মিছিলে সরগরম শহরের রাজপথ। আজ একসঙ্গে মনোনয়ন জমা দিলেন বাম কংগ্রেস জোটের 4 হেভিওয়েট প্রার্থী। হাজরা থেকে জোটবদ্ধ মিছিল করে আলিপুর পর্যন্ত গিয়ে মনোনয়ন জমা দিলেন বাম প্রার্থী সুজন, শ্রমিক লাহিড়ী, পারমিতা এবং বজবজের কংগ্রেস প্রার্থী মুজিবুর রহমান। কাস্তে হাতের মিছিল থেকে উঠল পরিবর্তনের ডাক। অন্যদিকে আজই মনোনয়ন জমা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী।
দাদা একটু সরো। মিছিল চলেছে হাজরা মোড় থেকে মিছিল শুরু হয়েছে এবং সেই মিছিল এখানে আলিপুর যে সার্ভে বিল্ডিং রয়েছে সেখানে যাবে এবং সেখানে গিয়ে নমিনেশন জমা দেওয়া হবে। মানুষের জোট, সেই জোটে সবাই স্বাগত। একটাই শর্ত, তৃণমূলকে হটাতে হবে, বাংলাকে বাঁচাতে হবে। এই রাস্তা দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল নেত্রী তিনিও যাবেন নমিনেশন জমা দিতে। মুখ্যমন্ত্রী এখন বোধহয় বাইরের ক্যাম্পেইন ছেড়ে দিয়ে ভবানীপুরে ঘাঁটি গেড়ে বসবেন। ভবানীপুরে বিপদের মধ্যে পড়ে যাচ্ছেন। সম্ভবত আজকে থেকেই উনি ভবানীপুরে ঘাঁটি গেড়ে বসবেন। মানুষকে নিয়ে আমরা এই লড়াই লড়ছি। নতুন সরকার হবে, সেই সরকার মানুষকে নিয়ে চলবে। এই মা বোনেদের ইজ্জত লুট, টাকা লুট, সিন্ডিকেট রাজ, তোলাবাজি এর অবসান ঘটাবে নতুন সরকার। জোটের যে মিছিল সেই জোটের মিছিল এবং জোট প্রার্থী কংগ্রেসের প্রার্থী তিনিও রয়েছেন বজবজ কেন্দ্র থেকে। বজবজের উন্নয়ন কিছু হয়নি, একের পর এক শিল্প বন্ধ হয়ে যাচ্ছে। নিউ সেন্ট্রাল জুট মিল বন্ধ, মধুশালা পূজালির বন্ধ, বিড়লা শিল্প অঞ্চলের একের পর এক ইউনিট বন্ধ হয়ে যাচ্ছে। মানুষ কর্মসংস্থানের জন্য এবারে পরিবর্তন করবে। বদলা নয়, বদলেই আস্থা সূর্যকান্তের। চন্দ্রকোনা জনসভায় মানুষের জোটের পক্ষে জোর সওয়াল সিপিএম রাজ্য সম্পাদকের। 19শে মে ক্ষমতায় এসে মমতাকেও ছায়া দেবে বামেরা, চন্দ্রকোনার জনসভায় আশ্বাস সিপিএম রাজ্য সম্পাদকের। রং ভুলে মানুষের জোট করার ডাক দিয়েছেন তিনি। প্রথম কাজ হচ্ছে সব মানুষ চটচট করে রোদ লাগছে তো মাথায়, আপনাদের লাগছে তো? গরম লাগছে না? লাগছে, হ্যাঁ ঠিকই, এখন লাগছে না কারণ ঠিকই আছে, কিন্তু আমি আপনাদের বলতে পারি প্রথম কাজ হচ্ছে এই পায়ের তলা মাটি গরম। আমি যখন চটি খুলে ওখানে সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করতে গেলাম তখন বুঝতে পারলাম মাটিটা কিরকম গরম আছে, মাথার উপরটা কিরকম চটচট করছিল। ওই সরকারের প্রথম কাজ হবে আপনার মাথায় একটু ছায়া দেওয়া, একটু বাতাস দেওয়া, আপনাকে একটু শান্তি দেওয়া, শান্তি। জানিয়ে দিয়ে উড়ালপুল কাণ্ডে 3 সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব করলো কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের কাছে। সবিস্তারে জানাবে আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা। শ্রাবন্তী, কি খবর রয়েছে? শ্রাবন্তী, শুনতে পাচ্ছ? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আরো একবার আপনাদের জানিয়ে দিই যে ভয়ানক দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল শহর কলকাতা। তার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছিল। সেই মামলার কলকাতা হাইকোর্ট 3 সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব করেছে রাজ্য সরকারের কাছে। উড়ালপুল বিপর্যয়ে প্রায় 28 জন মানুষের মৃত্যু হয়। 3 সপ্তাহের মধ্যে এত বড় ঘটনা কি করে ঘটলো, কোথায় গাফিলতি ছিল? রাজ্য সরকার যেন রিপোর্ট দেয় 3 সপ্তাহের মধ্যে, সেই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট বিস্ময় প্রকাশ করেছে আজ। এই ধরনের ঘটনা কি করে ঘটতে পারে? উড়ালপুল কাণ্ডে রাজ্যের কি ভূমিকা ছিল, রাজ্য কতটা তৎপরতার সঙ্গে সুপারভিশনে ছিল, সেই সংক্রান্ত রিপোর্টও জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। 8 বছর ধরে এই উড়ালপুলের নির্মাণ চলছে, কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি। 60 থেকে 70% কাজ এগিয়েছে ঠিকই, কিন্তু তার মধ্যেই এত বড় বিপর্যয় কি করে সম্ভব? বিস্ময় প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। তার প্রেক্ষিতে 3 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ রাজ্যকে। শ্রাবন্তী সাহা আমার সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, ঠিক কি বললো হাইকোর্ট? দেখো, আজকের একই সঙ্গে 4টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল এই ফ্লাইওভার ভেঙে পড়ার পর, এবং তারপর সেক্ষেত্রে আজকের ডিটেল রিপোর্ট জমা দিতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 3 সপ্তাহের মধ্যে এই ডিটেল রিপোর্ট, যেখানে তারা জানাবেন যে কি মেটেরিয়াল ইউজ হয়েছিল, কেন এই ফ্লাইওভার ভেঙে পড়লো, ঠিক কে বরাদ দিয়েছিল এবং কেন কিভাবে কাজ চলছিল ইত্যাদি সম্পর্কে ডিটেল রিপোর্ট রাজ্য সরকার জমা দেবে। 3 সপ্তাহ সময় দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। কলকাতা হাইকোর্ট বিস্ময় প্রকাশ করেছে। দেখো, মামলা চলাকালীন একজন আইনজীবী যখন মন্তব্য করছিলেন যে বাম আমলে এই ফ্লাইওভারের বরাদ দেওয়া হয়েছিল এবং বাম আমলের এই কেন বাম আমলে এই সংস্থা বরাদ পেল সেটা নিয়ে যখন তিনি প্রশ্ন করেছিলেন, তখন প্রধান বিচারপতি তিনি বিস্ময় প্রকাশ করে মন্তব্য করেন যে 8 বছর ধরে এই ফ্লাইওভার পড়ে রইল, অথচ তখনও কেন কেউ মামলা করলেন না, কেন এত বছর ধরে এই ফ্লাইওভার পড়ে রইল, তা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেছেন। 3 সপ্তাহের মধ্যে এই সম্পর্কে রিপোর্ট জমা দিতে তিনি নির্দেশ দিয়েছেন। শ্রাবন্তী, ধন্যবাদ। পরে আবার তোমার থেকে আমরা খবর নেব। কলকাতা হাইকোর্ট রিপোর্ট তলব করেছে 3 সপ্তাহের মধ্যে উড়ালপুল কাণ্ডের। ব্রেকিং 12টা আজ পর্যন্তই। সঙ্গে থাকুন 24 ঘন্টা।